মসজিদ ভেঙে গোমাংস খেয়ে হিন্দুত্ব প্রচার, আগুন মারিয়ে হাঁটছে মোদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। নরেন্দ্র মোদি যা করবেন সব ঠিক আছে, তার বিরুদ্ধে বেশি কিছু বলা মনে হয় এক ধরনের অপরাধ। তিনি চাইলে মসজিদ ভাঙবেন, মসজিদের আঙিনায় পূজা করবেন, উলুধ্বনি দেবেন, শঙ্খ বাজাবেন, সেগুলোর সব ঠিক আছে। কিন্তু অন্য দেশে তার ধর্মের মানুষদের সম্পর্কে দু একটা গুজবে বা বানোয়াট ভিডিও ও স্টিল ছবি দেখে তিনি মানবাধিকারের ছবক দিতে থাকবেন। আবার নিজের দেশের হিন্দু জনগোষ্ঠী বাঁচাতে অন্য দেশে থাকা হিন্দুদের বাড়িঘর বন্যার পানিতে ভাসিয়ে দেবেন। এমন বেইমান দ্বিচারী রাষ্ট্রপ্রধান আমরা কালে ভদ্রে দেখেছি। ভারতের উগ্র হিন্দুত্ববাদী ক্ষমতাসীন দল বিজেপির সদস্যরা গরুর গোশত খেয়েই গো হত্যার অভিযোগে মানুষকে পিটিয়ে মারছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিজেপির সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেতের মালিকানাধীন একটি বিলাসবহুল গাড়ি সোমবার ভোরে নাগপুরের রামদাস পেট এলাকায় বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর গাড়ির চালককে আটক করে তার রক্তের নমুনা মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়। দুর্ঘটনার পর থেকেই এই ইস্যুতে সরব বিরোধীরা। রাজ্য বিজেপির সভাপতির ছেলে সংকেত বাওয়ানকুল সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন। পাশাপাশি তিনি একটি বার থেকে বিফ কাটলেটও অর্ডার করেন বলে অভিযোগ তোলেন ঠাকরে গোষ্ঠীর এমপি সঞ্জয় রাউত। সেই সাথে তিনি বলেন, গোমাংস খেয়ে হিন্দুত্ব প্রচার করছে বিজেপি, তারাই আবার গো হত্যার ঘটনায় মানুষকে পিটিয়ে মারছে। সঞ্জয় রাউতের গুরুতর অভিযোগ যে অডি গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে তার রেজিস্ট্রেশন বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেত বাওয়ানকুলের নামে নথিভুক্ত রয়েছে। নাগপুরেও হিট অ্যান্ড রান নিয়ে ভারত জুড়ে চলছে আলোচনা। দুদিন আগে নাগপুরে একটি দ্রুতগামী অডি গাড়ির ধাক্কায় আহত হয়েছেন অনেকে। যে অডি গাড়িটি দুর্ঘটনা ঘটিয়েছে তার রেজিস্ট্রেশন বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেত বাওয়ানকুলের নামে রয়েছে। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন অর্জুন হাভারে, রনেত চিত্তমওয়ার, সংকেত বাওয়ানকুল সহ 3 জন। পুলিশ জানিয়েছে এই গাড়িটি চালাচ্ছিলেন সংকেতের বন্ধু অর্জুন। এবার ঠাকরে গোষ্ঠীর এমপি সঞ্জয় রাউত বড়সড় তথ্য সামনে এনেছেন। তিনি অভিযোগ করেন, সংকেত বাওয়ানকুলের গাড়িতে একটি বারের বিল পাওয়া গেছে। সঞ্জয় রাউত দাবি করেছেন যে এই বিলে বিফ কাটলেটের সাথে অ্যালকোহল, চিকেন, মাটনের অর্ডার দেওয়ার প্রমাণ রয়েছে। নাগপুরে বিজেপি রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলের ছেলে সংকেত বাওয়ানকুলের গাড়ি দুর্ঘটনার বিষয়ে গুরুতর অভিযোগ করেছেন ঠাকরে গ্রুপের এমপি সঞ্জয় রাউত। রাউত দাবি করেন, সংকেত এবং তার বন্ধুরা যে হোটেলে খাবার খেয়েছিল তার বিলে বিফ কাটলেট অন্তর্ভুক্ত ছিল। সেই সঙ্গে রাউত বলেন, যারা আমাদের হিন্দু ধর্ম শেখায় তারা কি করে বারে বসে বিফ কাটলেট খেতে পারে? তারাই আবার গোহত্যার নামে কি করে মানুষকে পিটিয়ে মারে? সেই সাথে তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, নাকের ডগায় এত বড় দুর্ঘটনা, 17 থেকে 18 জন হাসপাতালে ভর্তি, অথচ গাড়ির মালিকের নাম কোনো এফআইআরে নেই। দেবেন্দ্র ফড়নবিস মহারাষ্ট্র আপনাকে ক্ষমা করবে না। আপনার চোখের সামনে আপনার দলের এক নেতার ছেলে 10টা গাড়ি পিষে মদ খেয়ে মানুষ মারার চেষ্টা করেছে। আপনি কিভাবে তাকে বাঁচানোর চেষ্টা করছেন? মুসলমানদের হালাল প্রাণী গরু ইস্যুতে মোদির প্রশ্রয়ে মানুষ হত্যা যেন খুব স্বাভাবিক ব্যাপার। এছাড়া মসজিদ ভাঙা তো তাদের কাছে ধর্মীয় দায়িত্ব। এবার বিভিন্ন স্থানে গড়ে ওঠা মসজিদ ভাঙার দাবিতে আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল ভারতের হিমাচল প্রদেশের সিমলা। সেখানকার ধর্মান্ধ হিন্দুত্ববাদীদের দাবি, কংগ্রেস সরকারের মদতে রাজ্যের নানা জায়গায় যত্রতত্র বেআইনিভাবে গজিয়ে উঠেছে মসজিদ। সেগুলো ভাঙার দাবিতে হিন্দুত্ববাদীদের মিছিলে লাঠি ও জলকামান চালায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে আন্দোলনকারীরা। সব মিলিয়ে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। জানা গেছে, মসজিদ ভাঙার দাবি তুলে বুধবার দুপুরে সিমলার ধাল্লি সবজি মান্ডির এলাকায় জমায়েত করেন শতাধিক মানুষ। ভিড় সঞ্ঝুলির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ে উত্তেজিত জনতা। মিছিল থেকে স্লোগান ওঠে, জয় শ্রীরাম,
হিন্দু একতা জিন্দাবাদ। ধাল্লি টানেলের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে ভিড় মসজিদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে লাঠিচার্জ করে ও জলকামান চালাতে শুরু করে পুলিশ। আটক করা হয় একাধিক আন্দোলনকারীকে। আটক করা হয়েছে হিন্দু জাগরণ মঞ্চের সভাপতি কমল গৌতমকে। পাশাপাশি পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বহু বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের দাবি, সঞ্ঝুলি এলাকায় বেআইনিভাবে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, সেটি ভেঙে দেওয়ার দাবি করেছিল তারা, যার জেরেই চলছিল শান্তিপূর্ণ আন্দোলন। তবে কোনো প্ররোচনা ছাড়াই সেই বিক্ষোভের ওপর লাঠি চালায় পুলিশ। অন্যদিকে পুলিশের দাবি, হিংসা ছড়াতে পরিকল্পিতভাবে জমায়েত করেছিল বেশ কিছু হিন্দু সংগঠনের সদস্যরা। সশস্ত্র হামলার পরিকল্পনা করেই জড়ো হয়েছিলেন আন্দোলনকারীরা। অশান্তি আটকাতে সঞ্ঝুলির দিকে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাস্তায় ব্যারিকেড বসানোর পাশাপাশি বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর মিডিয়া উপদেষ্টা গোটা ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলে বলেন, বিজেপি পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে চাইছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইছে। যারা বিক্ষোভে অংশ নিয়েছে তাদের 20 থেকে 25 জনকে ব্যক্তিগতভাবে আমি চিনি। বিভিন্ন স্তরের ভোটে তারা বিজেপির টিকেটে লড়েওছেন। এদিকে হিমাচলের মন্ত্রী বিক্রমাদিত্য সিং শান্তিরক্ষার আবেদন জানিয়ে বলেন, মসজিদ চত্বরে শান্তি বজায় রাখতে সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে। এটা শুধু একটি মসজিদ নয়, বেআইনিভাবে 4 থেকে 5 হাজার এমন কাঠামো তৈরি হয়েছে। গত 14 বছর ধরে আদালতে এ মামলাগুলি বিচারাধীন। মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করা হবে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তানভীর ফজলের বই প্র্যাকটিসেস অব দ্য স্টেট, মুসলিমস, ল অ্যান্ড ভায়োলেন্স ইন ইন্ডিয়া, বইটি আসলেই একটি অনুসন্ধান, যেখানে বলা হয়েছে কিভাবে ভারতে এই সত্যটিকে অস্বীকার করে মুসলিমত্ব এর একক আখ্যান তৈরি করা হয়েছে। যে সত্য হলো, মুসলমানরা নানা উপাদানে এক বৈচিত্র্যপূর্ণ সম্প্রদায়। তাদের ভিন্ন ভিন্ন ধর্মীয় অনুশীলন ও বিশ্বাস আছে। এই বই প্রশ্ন তোলে আসামের একজন বাঙালি মুসলমান, উত্তরপ্রদেশের একজন কুরেশি মাংস বিক্রেতা এবং ভাগলপুর বিহারের একজন মুসলমান গ্রামবাসীর সাথে অযোধ্যার একজন মুসলমান বা একজন আরজাল মুসলমানকে তফসিলিভুক্ত ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিতে বাধা কোথায়? তা তাদের জীবনযাত্রা যাই হোক না কেন। ফজলের মতে এটা তাদের রাষ্ট্রের কাছে থেকে প্রাপ্ত অভিজ্ঞতা, শুধু সংকটের সময়ই নয়, দৈনন্দিন পর্যায়ে। এর পেছনে ফজল যুক্তি দেন, এই অভিজ্ঞতা ভেতর থেকে নয়, বাইরে থেকে উদ্ভূত, যা রাষ্ট্রীয় অনুশীলন, আইন প্রণয়ন ও আইন প্রয়োগের ফল। ফজল তার বইতে দেখান ভারতে পরিসংখ্যানের দৃষ্টিভঙ্গি নিয়ে কিভাবে রাষ্ট্র নিজেই মুসলমানদের বিরুদ্ধে একটি হিংসা ও বিশ্বাসঘাতকতার আখ্যান তৈরি করে। তার মতে এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা মুসলমানদেরকে একটি সমজাতীয় সম্প্রদায় হিসেবে একই সমতলে নিয়ে আসে। এর ফলে একটি বিশেষ ধরনের জীবনযাপনের অভিজ্ঞতা তৈরি হয়। ফজল এই ধারণাগত কাঠামোটিতে 5টি কেস স্টাডির বিশ্লেষণ ব্যবহার করেছেন, যা পাঠককে আধুনিক ভারতীয় রাষ্ট্রের কাঠামো এবং অনুশীলনের মধ্য দিয়ে মুসলিমত্ব গঠনে নিয়ে যায়। এর মধ্যে রয়েছে যেভাবে বাংলাদেশিদের লোভী ও নির্লজ্জ বিদেশি এইভাবে চিহ্নিত করা হয়, এই বিষয়ে গল্প তৈরি করে স্থানীয় মুসলমানদের জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি থেকে বাদ দেওয়ার ব্যবস্থা হয়েছে। গোহত্যা নিষেধাজ্ঞা আইন প্রণয়নের ইতিহাস এবং মুসলমানদেরকে গরুর মাংসপিপাসু হিসেবে উল্লেখ করা হয়েছে। 1989 সালে ভাগলপুর দাঙ্গার বিষয়ে 2টি কমিশনের রিপোর্টে মুসলমানদের অপরাধী ও ধর্মান্ধ হিসেবে অভিযুক্ত করা হয়েছে এবং ধর্মীয় কাঠামো নিয়ে বিরোধের সম্মিলিত আইনি ইতিহাস শহীদগঞ্জ মসজিদ 1940 ও বাবরি মসজিদ 1885 থেকে 2020 রচিত হয়েছে। ব্রিটিশ শাসনে ঔপনিবেশিক আদালত শহীদগঞ্জ মসজিদ হামলায় হস্তক্ষেপ না করে এবং স্থিতাবস্থা বজায় রেখে ভুল করেছিল। অন্যদিকে বাবরি মসজিদ মামলায় সর্বস্তরের আদালত পদ্ধতি ও অগ্রাধিকার উপেক্ষা করে দাবির সপক্ষে বিপরীত প্রমাণ থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ মতামতের কাছে আত্মসমর্পণ করে। সবশেষে তফসিলি জাতি এসসি আদেশ 1950 এবং এই আদেশের সাথে জড়িত পরবর্তী আদালতের মামলাগুলো জারি করা হয়। এতে নিম্ন বর্ণের মানুষজন যাতে ধর্মান্তরিত না হতে পারে, এজন্য তফসিলি জাতি হিসেবে মর্যাদা প্রাপ্তির সুবিধাগুলো থেকে মুসলমান ও খ্রিস্টানদের বিশাল অংশকে বঞ্চিত করা হয়। এটা ছিল অবশিষ্ট হিন্দুদের জন্য ক্ষতিপূরণ। এসব কেস স্টাডি যা প্রকাশ করে তা হলো একটি দায়মুক্তির পদ্ধতিগত কাঠামো, যেখানে উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র এবং তার কর্মীরা বারবার আইনি পবিত্রতা লঙ্ঘনে লিপ্ত হয়।
বিশেষ করে দলিত মুসলমানদের ক্ষেত্রে। দৈনন্দিন স্তরে নিপীড়নমূলক সহিংসতাকে উৎসাহিত করে এবং একটি আখ্যান বা গল্প তৈরি করে। এসব ঘটনা মুসলমানদের একটি সমজাতীয় সম্প্রদায়ে পরিণত করে। কেস স্টাডিতে দেখানো হয়েছে কিভাবে মুসলমানরা জাতি গঠনের সাথে জড়িত হতে গিয়ে বুদ্ধিবৃত্তিক ও শারীরিক সহিংসতার বাহক হয়ে ওঠে। এটি শিশু, নারী ও মুসলিম দলিতদের সহিংসতা ও সামাজিক বর্জনের বিষয়ে আরও বেশি সংবেদনশীল করে তোলে। ফজল দেখান কিভাবে আসাম ও বাংলার মুসলমানদের জন্য একক পরিচয় হিসেবে বাংলাদেশি শব্দটি ব্যবহার করে স্থানীয় মুসলমানদের সামাজিক অস্তিত্বকে মুছে ফেলার চেষ্টা চলেছে। সরকারের মতে এই অঞ্চলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির জন্য বাংলাদেশিদের ক্রমাগত অনুপ্রবেশ দায়ী। তবে ফজল জনসংখ্যা সংক্রান্ত পরিসংখ্যান ব্যবহার করে দেখান যে বৃদ্ধিটি উচ্চ প্রজনন হারের কারণে, বিশেষ করে দরিদ্র জেলাগুলোতে, এবং এই বৃদ্ধি শুধু মুসলমানদের মধ্যেই নয়, আদিবাসী সম্প্রদায়ের মধ্যেও রয়েছে। একইভাবে গোহত্যা নিষেধাজ্ঞার ইতিহাস দেখায় যে মুসলমানরা কিভাবে বিকৃত পন্থায় গোমাংস ভক্ষণকারী হিসেবে নিন্দিত হয়েছে। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ধরনের ভ্রান্তি ও গভীর ভয়, যা মনে করে যৌন সম্পর্কের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠের জাতিগত বা বর্ণগত পবিত্রতা নষ্ট হতে পারে। এই ভয় ভারতের বর্ণপ্রথায়ও জড়িয়ে আছে এবং একে কঠিনভাবে ধরে রেখেছে। এতে নির্ধারণ করেই দেওয়া হয়েছে যে কার সাথে আপনি জৈবিক সম্পর্ক স্থাপন করতে পারেন। এই নিয়মের ফলই হল হিন্দু মুসলিম বিভাজন। হিন্দু তার বিশুদ্ধতা বজায় রাখার জন্য মুসলমানদের অপমান এবং প্রয়োজনে সহিংসভাবে ব্যবহার করে। এই সহিংসতা কেবল এপিসোডিক, অর্থাৎ একটি দাঙ্গা, একটি হত্যা, একটি সুযোগ এনকাউন্টার বা শারীরিক বা একটি বিপর্যয় এমন নয়। এটি একটি কাঠামোগত ও বুদ্ধিবৃত্তিক ঘটনা, যা রাষ্ট্রীয় ব্যবস্থায় দেশের অধিকাংশ মুসলমানের জন্য একটি নিয়মিত ঘটনা। একজন মুসলিমের নিজস্ব পরিচয় তৈরির দৃঢ় প্রতিজ্ঞ কোনো উপায় বা ক্ষমতা নেই। এটি বাইরে থেকে আরোপ করা। এর সারমর্ম মুসলিমত্বের মধ্যে নিহিত, মানুষ হওয়ার মধ্যে নয়। কোনো মুসলমান একবার একজন মানুষ হিসেবে অস্বীকৃত হলে সে সহিংসতার জন্য সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়। পরিহাসের বিষয় হলো, একজন মুসলমান নিপীড়নমূলক সহিংসতার শিকার, অথচ তাকেই হিংস্র ও বিশ্বাসঘাতক সত্তা হিসেবে পরিচিত করানো হয়। এসব করে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থা, বিশেষ করে বর্তমান মোদী সরকার, যেন আগুন নিয়ে খেলছেন, আগুনের পথে হাঁটার মতো অধ্যত্ব প্রদর্শন করছেন, যার পরিণতি খুবই ভয়ঙ্কর। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন।